সরকারি দল কি করে? সরকারি দল খুব শক্তভাবে পাওয়ার আঁকড়ে থাকে। যেদিন তাদেরকে খুব লজ্জাজনকভাবে পাওয়ার ছাড়তে হয়। যেজন্য কেউ আপনার বিরোধী দলে গেলে আবার পাওয়ারেও আসতে পারে না। দেখবেন আমরা কিন্তু এসালামের বিরুদ্ধে সবচেয়ে সরব আমরা। পার্লামেন্টেও বলি, পার্লামেন্টের বাইরেও বলি। বসুন্ধরার বিরুদ্ধে আমরা বলি, বারবার বলি। এনসিপির মূল কাজটা তো হলো কি? নিউ জেনারেশনের এম্পাওয়ারমেন্ট, নিউ ক্লাস তৈরি করা। তো নিউ ক্লাস তৈরি করলে এক্সিস্টিং ক্লাসটা আপনাকে সাপোর্ট দিবে না। এটাই খুব স্বাভাবিক। পৃথিবীর সবচেয়ে জবলেস ইউনিভার্সিটি হলো আবার জাতীয় বিশ্ববিদ্যালয়। বিএনপি জামাতকে দিয়ে যে বাংলাদেশের সরকার পতন হবে না, এই উপলব্ধি থেকেই কিন্তু আমরা তখন কি ইন্ডিপেন্ডেন্টলি সবাই আলাদা আলাদা করে কাজ করতাম। ওইখান থেকে কিন্তু সবাই একত্রিত হওয়া। তার মেধার কারণে সে যাতে একটা ফেয়ার একটা জব পায়, এটা যদি এনশিওর করতে না পারি, তাহলে আমরা কখনো একটা প্রো পিপল একটা রাষ্ট্র করতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, রাজনৈতিক আলাপ জরুরির আজকের পর্বে আমাদের সাথে আছেন আকরাম হোসেন সিএফ, এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আকরাম হোসেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো একটু তাড়ায় আছেন মনে হয়। তারা তো জীবনটাই তো তাড়ার উপর আমাদের চলে গেছে। ৫ই আগস্টের আগে ধরেন হাসিনা এক ধরনের তাড়া দিত। আর এখন আমাদের মনে হইছিল ওই টাইমে যে কোনরকম শেখ হাসিনা যদি চলে যায়, বাংলাদেশটা একটা শান্তশিষ্ট রাষ্ট্র হয়ে যাবে, আমরা একটু রেস্ট নেব। কিন্তু ৫ই আগস্টের পরে আবার রাষ্ট্র পুনর্গঠন, ওই প্রেশারটা আরো বেশি হয়ে গেছে, পড়ে গেছে। আচ্ছা, এমনি এখন ব্যস্ততা কি নিয়ে? এখন ব্যস্ততা আমাদের তো রিসেন্ট পলিটিক্যাল কাউন্সিল এনসিপির, আমি আমাকে ওইখানে নির্বাচিত করা হলো। পার্টির অনেকগুলা দায়িত্ব আছে। পার্টির পক্ষ থেকে অ্যাসেম্বলি উইং, কৃষক শক্তি সহ অনেকগুলা জায়গাতে কমিটি করা, এগুলার পলিসি নির্ধারণ করা, এগুলো দেখভালের দায়িত্ব আছে। পাশাপাশি এনসিপিকে একটা বিগ লেভেলে নেওয়া যায়, কিভাবে এটা নিয়ে দেখা যায় ন্যাশনালি, ইন্টারন্যাশনালি বিভিন্নভাবে ব্রেইনস্টর্মিং করা। আমরা তো একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। এই চ্যালেঞ্জটা এখানে একটা টাইম দিতে হচ্ছে। পাশাপাশি যেহেতু অ্যাজ ব্যক্তি হিসাবে উম আ আমি একটা আমাদের ক্যারিয়ারটা এন্ট্রি লেভেল ক্যারিয়ার বলা যেতে পারে। তো যেজন্য ক্যারিয়ারেও একটা কি অ্যা ব্যস্ততা কিংবা একটা চাপ আছে। এগুলো নিয়ে কম বেশি সময় দেই। আচ্ছা, ইন্টারেস্টিং। তাহলে আমি আজকে আপনার সাথে আলাপটা করব এই ইস্যুগুলা নিয়েই। আপনি তো এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম, সেই ফোরামের মেম্বার। তো এখানে মানুষও তো বেশি নাই। ১৬ জন যা বুঝি যে এরকম অল্প কিছু আ মানে ১৬ জন অল্প মানুষ আছে। আপনার কি মনে হয় যে এনসিপি পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশে দাঁড়ায় যেতে পারবে? ডেফিনিটলি এটা অ্যা খুব মানি মনে হয় এবং নিশ্চিতভাবে দাঁড়াবে। আমরা তো যেটা অনেকেই জানে না, আমাদের এনসিপিতে যারা আছে, এই গ্রুপ অফ পিপল কিন্তু আওয়ামী রেজিমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোর যে আন্দোলনগুলা, ১৮ কোটা সংস্কার আন্দোলন, অ্যা এরপরে পরবর্তীতে ডাকসু নির্বাচন, মোদিবিরোধী আন্দোলন, এনআরসি সিএ নিয়ে আন্দোলন। এই আন্দোলনগুলাতে কিন্তু এরাই কম বেশি ২৪ এর আন্দোলন তো ডেফিনিটলি আমরাই কিন্তু এনসিপির এই গ্রুপটাই কিন্তু লিডে ছিল। হ্যাঁ, পাশাপাশি আপনি বলতে পারেন এনসিপির একটা বড় অংশ তার আগেও যে আন্দোলনগুলো, ওই আন্দোলনগুলোতে তাদের কন্ট্রিবিউশন, যেমন আমি নিজে পার্সোনালি হেফাজতে ইসলামের যে ৫ই মে ওই রাতে শেষ পর্যন্ত আমি ওইখানে নিজে ছিলাম। আমাদের অ্যা নীতি নির্ধারণী ফোরামের আরো ১-২ জনে পাওয়া যাবে যারা কি ওই আন্দোলনেও ছিল। যেজন্য ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগের বিরুদ্ধে একটা লড়াই করা এবং ইন্ডিপেন্ডেন্টলি লড়াই করা। তখন ২ পার্টি, আপনার বিএনপি জামাতকে দিয়ে যে বাংলাদেশের সরকার পতন হবে না, এই উপলব্ধি থেকেই কিন্তু আমরা তখন কি ইন্ডিপেন্ডেন্টলি সবাই আলাদা আলাদা করে কাজ করতাম। ওইখান থেকে কিন্তু সবাই একত্রিত হওয়া। সেই জায়গা থেকে আমাদের যেহেতু একটা লং স্ট্রাগল করার একটা মানসিকতা আগে থেকেই আমাদের ছিল, এবং এখানে এনসিপির সবচেয়ে বড় যেটা, আ এইখানে যারা পলিটিক্স করে তাদের কিন্তু পলিটিক্যাল বোঝাপড়া, আপনার বয়স কম হতে পারে। আপনি দেখবেন এনসিপির নাহিদ ইসলামের যে বয়ান, পার্লামেন্টে যে বক্তব্য, আপনি দেখবেন বাংলাদেশে ২০, ৩০, ৪০ বছরের পার্লামেন্টারিয়ানদের থেকে বেটার সে বক্তৃতা দিচ্ছে। প্রথম অধিবেশনের লাস্ট যে সে ভাষণটা দিচ্ছে। আপনি বাংলাদেশের গত ৫০ বছরের পার্লামেন্টের হিস্ট্রিতে এত সুন্দর বক্তব্য আপনি কাউকে মানে কাউকে আপনি পাবেন না পার্লামেন্টের রেকর্ডে। যে এত সুন্দর নেশন বিল্ডিং এর জন্য যে বক্তৃতাটা দেওয়া। তো সেই জায়গা থেকে এনসিপি, হ্যাঁ, পলিটিক্যাল পার্টি হিসেবে যতটা না দাঁড়াবে তার থেকে
এই এনসিপি আগামী দিনের নেশন বিল্ডিং এ হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই জায়গাতে আমি মনে করি এনসিপির সময় লাগবে কিন্তু এনসিপির স্ট্রাগল করে দাঁড়ানোর মানসিকতা যেহেতু আছে এনসিপি দাঁড়াবে এবং এনসিপি তো মানে স্টিল এখানের সিভিল সোসাইটি, এখানের ব্যুরোক্রেটিক্স মানে যারা আমলারা রয়েছে, আমলারা এখানে বিজনেস সোসাইটি কেউ তো এনসিপিকে সাপোর্ট করে না। কারণ এনসিপির পাওয়ারটা যখন এস্টাবলিশ হয়ে যাবে সোসাইটিতে মানে এনসিপি কি করে? এনসিপির মূল কাজটা তো হলো কি নিউ জেনারেশনের এম্পাওয়ারমেন্ট, নিউ ক্লাস তৈরি করা। তো নিউ ক্লাস তৈরি করলে এক্সিস্টিং ক্লাসটা আপনাকে সাপোর্ট দিবে না। এটাই খুব স্বাভাবিক। তো যেখানে বিএনপি, জামাত তারা কেউ কিন্তু হ্যাঁ, কেউ এনসিপিকে খুব বেশি যে এনসিপি দাঁড়ায়া যাক, এনসিপিকে বিশাল বড় সাপোর্ট জিনিসটা কিন্তু এটা হয় না। এনসিপি দেখবেন পান থেকে চুন খসলে দেখবেন এনসিপির বিরুদ্ধে কিন্তু সবাই পঙ্গপালের মতো বিএনপি, জামাত সবাই কিন্তু লেগে পড়ে। তো এরপরেও যে এনসিপি স্টিল গণঅভ্যুত্থানের পরে এই জায়গাতে আসছে, এটাই তো বাংলাদেশের লাস্ট মানে আপনি লাস্ট ১০০ বছরে কোনো গণঅভ্যুত্থানে দেখবেন না, গণঅভ্যুত্থানের শক্তি যারা তারা অন্ততপক্ষে মানে পাওয়ারে আসতে পারছে এইভাবে। আচ্ছা, আপনার যেই ব্যস্ততাগুলা, সেই ব্যস্ততার মধ্যে পলিটিক্যাল ব্যস্ততা নিয়েই একটু কথা বলি যে এনসিপির যেই উইংগুলোর কথা বললেন যে এসএমই উইং, তো আমাদের তো ক্ষুদ্র ব্যবসায়ী অনেকে আছে। তো এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিছু পলিসি দরকার। এই পলিসিকে নিয়ে এনসিপি চিন্তাভাবনা করে। তো আপনি এইটার একটা দায়িত্বে আছেন। আপনার এসওপি কি? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কি? কিভাবে আপনারা এই পলিসিগুলো ডেভেলপ করেন? আমরা যেটা করি প্রাইমারি ভাবে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলি। বিভিন্ন এক্সিস্টিং যারা আছে কথাবার্তা বলে আমাদের নিজেদের ফোরামে এটাতে আলাপ-সালাপ করি। আলাপ-সালাপ করার পরে এরপরে আমাদের যারা আছে এটা ভেটিং এর জন্য হয়তো আবার ফার্দার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করি। আলাপ করে এরপর আমাদের পার্টি লাইন, পাশাপাশি পিপলস লাইন ২ টা একসাথে করে তখন আমরা একটা ডিসিশন নেই। যে না এই জিনিসটা কি এভাবে করা যেতে পারে। যেমন ধরেন এই এনসিপিতে মানে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা এবং জব প্লেসমেন্ট এর জন্য আমরা নতুন যে জায়গাগুলো এই যে যেমন এনসিপি একটা জিনিস আমরা লং টাইম ধরে বলে আসতেছিলাম যে চাকরিতে ভেরিফিকেশন লাগবে না। চাকরিতে কারণ বাংলাদেশের একটা নাগরিক বলতেই তো সে চাকরি পাবে। মানে বাংলাদেশের আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে যাবেন না যেমন লাইসেন্স নিতে হয় আপনাকে। হ্যাঁ, এখন লাইসেন্স নিতে হলে আপনাকে অফিস দেখাইতে হবে। আবার আপনার অফিস নিতে হলে আবার লাইসেন্স লাগে। এই যে কন্ট্রাডিক্টরি বিভিন্ন সিস্টেম তৈরি করে রাখছে এই সিস্টেমগুলো নিয়ে আমরা ধরেন কথা বলি। এবং আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে বাংলাদেশে এই লং টাইম ধরে শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলা বড়, বড় কোম্পানিগুলোকে প্রমোট করে। এবং বড়, বড় কোম্পানিগুলো সুযোগ সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশের ক্ষুদ্র লেভেলের উদ্যোক্তা তৈরি হয় না। যেজন্য পলিটিক্যাল যারা কর্মী, এই কর্মীদেরকে চাঁদাবাজির পথটা ধরেন বেছে নিতে হয়। তো আমরা যেটা মনে করি, আমরা যদি পলিটিক্যাল পার্টির ভিতর থেকে উইদিন দ্য পার্টি এবং পার্টির ভিতরে এবং বাহিরে উদ্যোক্তা হবে যারা কাজ করলো, পাশাপাশি পলিটিক্সটা করলো। মানে তাছাড়া আসলে সাস্টেইনেবল পলিটিক্স এখানে খুবই ইম্পসিবল। আপনি দেখবেন বাংলাদেশে যদি লোন ডিফল্টার এবং আপনি যদি মানে লোন পরিশোধ করতে না পারার যে হার, এ হার কিন্তু বিগ কোম্পানিগুলার অনেক বেশি। আমরা দেখি বাংলাদেশের টপ ১০ টা কোম্পানি যাদের ৳১০,০০০ কোটি টাকার উপরে আছে তারা কিন্তু সবাই দেখবেন টপ ১০ টা হইলে ১০ টার মধ্যে মিনিমাম ৬ থেকে ৭ টা কোম্পানি লোন ডিফল্টার। কিন্তু আপনি বাংলাদেশের এসএমই খাতের কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা যারা, এই খাতের যারা ব্যবসায়ী এদের 95% এর উপরে কিন্তু তারা লোনটা পরিশোধ করে। এটা বাংলাদেশ ব্যাংকের ডাটা 95% এর উপরে। তো সেই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে তো সবসময় অ্যা কোম্পানিগুলো আসে সুযোগ সুবিধা নিতে। এনসিপি যেহেতু বিরোধী দলের রাজনীতি করে, আমাদের পক্ষে বড় ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দেওয়া পসিবল না। যেজন্য দেখবেন আমরা কিন্তু এসালামের বিরুদ্ধে সবচেয়ে সরব আমরা। পার্লামেন্টেও বলি, পার্লামেন্টের বাইরেও বলি। বসুন্ধরার বিরুদ্ধে আমরা বলি, বারবার বলি। যেজন্য বসুন্ধরা যে পত্রিকাগুলো, এই পত্রিকাগুলো সারাক্ষণ দেখবেন আমাদের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতে তার মানে এটা সংগঠিত তারা একটা ক্যাম্পেইন করে। এবং এসালামের বিরুদ্ধে বলে এসালামের যেহেতু অনেকগুলো মিডিয়া আছে, এই মিডিয়াগুলোতে আমাদের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করে। তো আগামী দিনের যে বাংলাদেশ, এই বাংলাদেশে যদি প্রো পিপল একটা পলিটিক্স যদি এস্টাবলিশ করতে হয়, প্রো পিপল একটা রাষ্ট্র যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে এই আমাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের যারা হ্যাঁ, যে একটা ছেলে গরিব যে ছেলেটা, সে যাতে খুব সহজেই ঘুষ দেওয়া ছাড়া, কোনো পলিটিক্যাল পার্টির প্রভাব ছাড়া একটা চাকরি করতে পারে। তার মেধার কারণে সে যাতে একটা ফেয়ার একটা জব পায়। এটা যদি এনশিওর করতে না পারি, তাহলে আমরা কখনো একটা প্রো পিপল একটা রাষ্ট্র করতে পারব না।
এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে আমি ২০১২ সালে বাংলাদেশে আসছি পড়াশোনা করে। তারপর ২০১৪ থেকে আমার নিজের ব্যবসায়িক জার্নি সরবরাহের। তো আমরা যে জিনিসটা সবসময় দেখি সেটা হচ্ছে বাংলাদেশে এন্ট্রি ব্যারিয়ারটা খুব ভয়াবহ। যে বিভিন্ন বিজনেসে আমরা যখন ঢুকতে যাচ্ছি সেই ব্যবসা আমরা করতে পারতেছি না। আমার বিএসটি এর লাইসেন্স লাগবে। বিএসটি এর জন্য আমার এত লম্বা জিনিসপত্র লাগবে। যেই জিনিসপত্র লাগবে সেটার জন্য আরও অনেক জিনিসপত্র লাগবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হবে দূর হয় আমি ইল্লিগালি কাজ করতে হবে বাধ্য হয়ে, অথবা যদি ওই বিএসটি এর ওই জিনিসগুলো আমাকে সব ফলো করতে হয় তাহলে আমার পক্ষে আসলে এই ব্যবসা করার জন্য যেই স্কেলে ব্যবসা করা লাগবে ওই স্কেলে আমি যেতে পারবো না। অথবা ওই স্কেলে যাওয়ার জন্য আমার আসলে ব্যাংকের থেকে লোন নেওয়া লাগবে, অন্যান্য যা কাজকর্ম করা লাগবে, এটাতে আমি আমার বিজনেসটা আসলে ওই বড় যে কোম্পানি তার সাথে আমি ব্যবসা টিকাতে পারবো না। ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের অনেকগুলো ব্যবসা আমরা চাইলেও বড় করতে পারিনি, আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছে। তো এখানে আপনি যে কথাটা বললেন, এখানকার আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন, আপনারা যদি বলেন যে আমরা এসএমই বিজনেসদেরকে আপনারা সাপোর্ট দিতে চান, তাদেরকে আপনারা এম্পাওয়ার করতে চান, একটা যে আগে কখনো ব্যবসা করেনি নতুন উদ্যোক্তা তাকে আপনি উদ্যোক্তা হওয়ার সুযোগ সুবিধা দিতে চান, ও সেখানে কিন্তু আপনাদেরকে বাধা দিবে তারা যারা এই বড় বড় কোম্পানির কাছ থেকে বেনিফিট পায়, অর্থাৎ সরকার এবং সরকারের রাষ্ট্রযন্ত্রের যেই সিভিল মানে যে সিভিল সার্ভিস যেই যারা আছে, সিভিল সার্ভেন্ট যারা আছে, এরা একটা বড় বাধা দিবে। কারণ হচ্ছে যে তারা ওখান থেকে সুবিধাভোগী, তো তারা তো এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাক এই জিনিসটা তো তারা চায় না। বড় পলিটিক্যাল পার্টি এবং বড় পলিটিক্যাল পার্টির সাথে বড় বড় কোম্পানি, এটার সাথে এই এক্সিসের সাথে আরেকটা পার্ট হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরও একটা পার্টি। এই যে ৩ টা পার্টি একটা আপনাদের বিরুদ্ধে আসলে তারা তাদের অস্ত্র দিবে, তারা তাদের লাইফস্টাইলটাকে বাঁচায় রাখার জন্য তারা আপনাদেরকে ঘায়াল করার চেষ্টা করবে। এখানে আপনারা কি করবেন? এটা তো খুব চ্যালেঞ্জিং। মানে এটা যেজন্য হলো ৫ই আগস্টের পরে যেটা হলো আমরা বিভিন্ন রিফর্মের কথা যখন বললাম, প্রশাসন রিফর্ম, এনবিআর রিফর্ম, তখন কিন্তু এই প্রশাসন থেকেই কিন্তু সবচেয়ে বড় বাধাটা দেওয়া হইছে। এক্সাক্টলি। এটা গ্লোবাল একটা বড় ক্রাইসিস। লেনিন যখন ধরেন রুশ বিপ্লব করলো, তারও কিন্তু একটা ওইখানে বড় আমলাতন্ত্রের বিরুদ্ধে একটা লং স্ট্রাগল করা লাগছে। এটা বিভিন্ন দেশেই দেখবেন বড় আন্দোলনের পরে সরকারদেরকে কিন্তু এই স্ট্রাগলটা করা লাগে এবং এই স্ট্রাগলটা যে আমাদেরই করা লাগবে জিনিসটা এমন না। আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে বিএনপিকে তার যে পলিসি, এই পলিসি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলেও তারও কিন্তু এখানে একটা বড় বাধা পেতে হবে, বেগ পেতে হবে। যেজন্য দেখবেন বিএনপি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিয়ে দেখা যায় কি তারা রুট লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারতেছে না বিভিন্ন সময়। তো এই জায়গাতে আমরা আসলে এই চ্যালেঞ্জটা নিয়েই আসলে আমরা মাঠে নামছি। মানে এই চ্যালেঞ্জটা নিয়েই। কারণ হচ্ছে আমরা যেটা মনে করি বড় বড় ব্যবসায়ীরা তো বাধা দিবে। আবার বড় ব্যবসায়ীদের টিকে থাকাটাও কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর ডিপেন্ড করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি মিনিমাম কোনো ব্যবসা করতে না পারে, তাহলে বড় ব্যবসায়ীরা যারা এরাও তো কিন্তু ব্যবসা করতে পারবে না। তো বাংলাদেশের এখানে এই গত ১৭ বছরে যেটা হইছে, ১৭ বছরের পরে নতুন করে কাউকে ব্যবসা করা, আপনি এখানে যদি বলেন আমাদের পারচেজ যে পলিসি যদি বলেন, হ্যাঁ, গভর্নমেন্টের যে পারচেজ পলিসি কিংবা টেন্ডার পলিসি, এই টোটাল এই পলিসির মধ্যেই নতুনদের এন্ট্রি করার মিনিমাম কোনো সুযোগ নেই। আপনি এখন যেই কোনো সরকারি টেন্ডারে আওয়ামী লীগের আমলে যারা কাজ করছে তারাই কিন্তু এখন সবচেয়ে বড় টেন্ডারগুলা পাবে। যে বিএনপি করছে তারও মানে এনসিপি তো পরে থাক। মানে বিএনপির যে বড় নেতাদের যে কোম্পানিগুলা যারা আওয়ামী লীগের আমলে স্ট্রাগল করছে হয়তো বন্ধ হয়ে গেছে, তাদের পক্ষেও পাওয়া পসিবল না। কারণ হচ্ছে আপনার লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স এর আপনার পারফরম্যান্স গ্যারান্টি দেওয়া লাগবে কিংবা ওয়ার্কস এক্সপেরিয়েন্স দেওয়া লাগবে। তো আওয়ামী লীগের লোকজন যেই পরিমাণ কাজ করছে, তো ওর থেকে বেশি সার্টিফিকেট, ওর থেকে বেশি পারফরম্যান্স গ্যারান্টি কোনটাই তো আপনি দিতে পারবেন না। মানে বিএনপির পক্ষেই দেওয়া পসিবল না। তো আমি যেটা মনে করি বাংলাদেশের মধ্যে যদি আগামী দিনে যদি একটা এবং আবার সবচেয়ে বড় ক্রাইসিসটা হলো কি আওয়ামী লীগের যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো সবগুলো আবার মানে লোন ডিফল্টার। মানে এগুলো সবগুলো আবার টাকা পাচার করছে। এখন যে আওয়ামী লীগের নেতাদের সাথে কানেক্টেড যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো তো টাকা আবার কি কামায় দেশে রাখবে না। তো এটা সরকারকেও আর এই মানে বিএনপিকেও তার সরকার টিকায় রাখতে হলে এখানে নতুন একটা পলিসি দিতে হবে। মানে সে যদি এখনো যদি রাখে, আপনি দেখেন টিসিবির একটা টেন্ডার হবে। এই টেন্ডারে যে কোম্পানিগুলো পার্টিসিপেট করে এসালম, হ্যাঁ, মানে এসালম যদি পার্টিসিপেট করে তাহলে টিসিবির যে নিয়ম নীতি, এই নিয়ম নীতি অনুযায়ী এসালামের বাইরে কাউকে কি সম্ভাবনা নাই। বসুন্ধরা যদি পার্টিসিপেট করে, বসুন্ধরার বাইরে মানে কারো পাওয়ার পসিবিলিটি নেই। কারণ ওইখানে যে মার্কগুলা করা হয়, তার ব্যাংক গ্যারান্টি, তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স সবগুলো কিন্তু এদের। তো এই জায়গাতে আপনি নতুনদের ঢোকা, নতুন ব্যবসায়ী তৈরি করা, এটা যদি করতে না পারে, তাহলে আমি মনে করি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ব্যর্থ হবে। এটা একক এনসিবির কোনো ব্যর্থতা না। এটা রাষ্ট্র হিসেবে ব্যর্থ হবে। এবং আপনি যদি রাষ্ট্রের মধ্যে শুধু বড় ব্যবসায়ী তৈরি করেন, তাহলে তো আপনি এখানে কোনো সরকার মানে ফাংশন করবে না। আমরা বিভিন্ন দেশে দেখি যখন
রাষ্ট্র থেকে কোনো কোম্পানি বড় হয়ে যায়। আমরা ব্রিটিশ আমলে যেটা যখন দেখলাম। আমাদের এখানে সরকার থেকে তখন কি হইলো? ব্রিটিশ কোম্পানিগুলা বড় হয়ে গেল। তখন কিন্তু সরকার দুর্বল হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে শেষের দিকে কি হলো? আওয়ামী লীগ থেকে এসালম বড় হয়ে গেল। আওয়ামী লীগ থেকে বসুন্ধরা বড় হয়ে গেল। যেজন্য আওয়ামী লীগের যে নেতারা তারাই কিন্তু সাফারার করলো। তো এখন যদি আপনি যদি বিএনপি সরকার ক্ষমতায় এসে তারা যদি এই পলিসিটা মানে আমাদের এই সাজেশনগুলো যদি তারা যদি মিনিমাম না মানে, তারা যদি রাষ্ট্র থেকে যদি বসুন্ধরাকে বড় করে তোলে, রাষ্ট্র থেকে যদি এসালামকে বড় করে তোলে, তাহলে এই সরকারে আসলে টিকবে না। না, এটা খুব সুন্দর আলাপ। এখন আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা ওয়ে আউটটা কি? কারণ আমি রাষ্ট্র থেকে বড় করতে দিব না। কিন্তু বাধাটা তো বললাম যে বাধাটা হচ্ছে প্রশাসনে। যে প্রশাসন আ ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করতে দেয় নাই, সেই একই প্রশাসন তো এখন বসে আছে। কাউকে তো ফায়ার করা হয় নাই। খুব রিসেন্টলি আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন টিচারে ফায়ার করা হইছে। এই ছাড়া আমি কাউরে ফায়ার করতে দেখছি বলে আমার মনে পড়ে না। আর পুলিশের থেকে যে কয়টা পালায় গেছে তো পালাই গেছে। তো এই জায়গায় এই প্রশাসনের ব্যারিয়ার এদের তো চেহারা নাই, ফেসলেস। কিন্তু এরা হচ্ছে ফাউন্ডেশন। মানে এই জায়গাটাতে কেমনে ফাইট করা যাবে? মানে এই জায়গাতেই খুব মানে কৌশলগতভাবেই কাজগুলা করতে হবে। এই জায়গা থেকে একদম ডিরেক্ট আমি যেটা বুঝি যে আমরা কাজটা করব, সে হয় আমাকে কাজটা করতে দিতে হবে। নাইলে আমি পাবলিকলি মানে এটার বিরুদ্ধে আমি পাবলিকলি আন্দোলন কিংবা পাবলিকলি সর্বোচ্চ লেভেলের এটা নিয়ে নীতি নির্ধারণের পার্লামেন্টে মানে কারণ আমার তো সিস্টেমের বাইরে যাওয়ার আবার মিনিমাম কোনো সুযোগ নেই। মানে আমরা এটা মাঠে এবং বাহিরে ২ জায়গাতে আমরা কাজ করব। যেমন ধরেন আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি যখন ঝিনাইদহে গেল, ঝিনাইদহে যখন পুলিশ থানার ভিতরে হামলা করলো ওইখানে, আমরা কিন্তু পার্লামেন্টের বাইরে যখন আমরা এটা নিয়ে কথা বলা মানে কথা বলা শুরু করলাম, ওইখানে কিন্তু তারা কিন্তু আমাদের মানে আমাদের সাথে কোঅপারেট করতে বাধ্য হলো। তো আমি যেটা মনে করি জনগণকে যদি সাথে রাখা যায় এবং জনগণকে যদি এম্পাওয়ার করা যায়, মানে জনগণকে এবং এটা বুঝানো যায় যে জনগণ যে আপনি বেনিফিটেড হইতেছেন। যেমন এই যে রিসেন্ট রাজউক কলেজে একটা প্রবলেম হইছে। ক্লাস 9 এর ছেলেমেয়েরা যায় প্রিন্সিপালকে গিয়ে ধরতেছে। হ্যাঁ, বিভিন্ন মাদ্রাসায় দেখবেন হ্যাঁ, ইভেন ধরেন টাউনুল মিলাত মাদ্রাসা কিছুদিন আগে আমরা দেখলাম কি হ্যাঁ, ওইখানে ছেলেপেলেরা কি মাদ্রাসা মানে ওইখানেও আন্দোলন করল। তো এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানে মানুষের তো নেচার হলো মানুষ যখন একটা জিনিস করে ফেলে, মানুষ কিন্তু আর পিছনে ফিরে না। মানে সভ্যতার একটা খুব বেসিক ব্যাপার হলো কেউ একবার স্বাধীনতা পেয়ে গেলে সে কিন্তু এই স্বাধীনতাটা সামনের দিকে অ্যাডভান্স করে। স্বাধীনতাটা কিভাবে আরো বেটার ভাবে উপভোগ করা যায় সে ওই প্রক্রিয়ায় যায়। তো আমি যেটা মনে করি এনসিপি যদি নাও থাকে, এই যে মানুষগুলা, এই মানুষগুলো তো চলে যায়নি বাংলাদেশ থেকে। এই মানুষগুলোর সাথে ইনজাস্টিস করে লং টাইম আপনি টিকে থাকতে পারবেন না। তো এই মানুষগুলো কিন্তু কথা বলবে। বিভিন্ন প্রবলেম যখন আসবে, তার নিজের প্রবলেম যখন আসবে কিন্তু কথা বলবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে। তখন কিন্তু একটা সামাজিক চাপ তৈরি হবে। সামাজিক চাপ তৈরি হলে আমি মনে করি ধীরে, ধীরে এই পরিবর্তনটা হবে। এটা একদিনে হবে না। কিন্তু পরিবর্তনের সূচনাটা হবে। এনসিপির পলিসির মধ্যে স্কিলের ব্যাপারে বললেন আপনি যে আপনার স্কিলের একটা রেসপন্সিবিলিটি আছে। এটা কি রকম বলেন তো? যে মানে আমি আসলে নিজেও স্কিল নিয়ে খুব ওয়ারিড যে বাংলাদেশের মানুষের এভারেজ স্কিল, হার্ড স্কিল এবং সফট স্কিল ২ টাই খুব কম। তো এখন এইটা যদি ডেভেলপ না হয় তাহলে আসলে আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু সে কিছু করতে চায়, আয় করতে চায় কিন্তু তার স্কিল নাই। তো অনেকে স্কিলের গুরুত্বটা বুঝে না। তো এই ক্ষেত্রে আসলে এনসিপির পলিসিটা কি? আমরা যেটা মনে করি মানব সভ্যতার ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আসছে যে জিনিসগুলা কি সভ্যতাকে মানি একটা বড় ধাক্কা দিছে এবং ধাক্কা দেওয়ার পরে কি সভ্যতা আগায় গেছে। যেমন ধরেন 80s কিংবা 90s সেঞ্চুরিতে বিদ্যুৎ যখন এভেইলেবল হওয়া শুরু হলো, বিদ্যুৎ। মানে আমাদের এই দেশে যখন এভেইলেবল হওয়া শুরু হলো, ইলেকট্রিসিটি টোটাল বাংলাদেশের ইকোনমিকে একটা মানি জাম্প দিয়ে দিল। মানে পৃথিবীতে যারা যত আগে ইলেকট্রিসিটি অ্যাডপ্ট করলো, তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে বলি, শিক্ষায় বলি, সব জায়গায় কিন্তু তারা কিন্তু আগায় গেল। তো আমরা মনে করি মানব সভ্যতার ইতিহাসে এআই হলো মানে সবচেয়ে লাস্ট আবিষ্কার। এই আবিষ্কারটা হলো কি মানে আগামী ৫০ বছরের মানব সভ্যতাতে কে কই থাকবে এটা ডিসাইডেড হয়ে যাবে। তো আমি মনে করি এই জায়গা থেকে বাংলাদেশের যে ১৮ কোটি জনগণ, এই ১৮ কোটি জনগণকে আপনি যদি দ্রুত যদি এআই অ্যাডাপ্টেশন করাইতে না পারেন, তাহলে আপনি এই জনগণ পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হবে। আমরা যেমন আমরা একটা সময় ধারণা করতাম আফ্রিকাতে যেখানে বিদ্যুৎ যায় নাই কিংবা আমরা যাদেরকে এক ধরনের বন মানুষ বলে আমাদের কাছে ধারণা কিংবা আমরা পার্বত্য চট্টগ্রামে যখন যেতাম আমরা দেখতাম কি ওদের শিক্ষা নাই। শিক্ষা নাই কেন? কারণ বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার ফলে কি সে জানে না তার একটা লাইফ স্টাইল খুব মানে পশ্চাৎপদ কিংবা পিছিয়ে পড়া একটা লাইফ স্টাইল। তো সেই জায়গা থেকে আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে পার্লামেন্টের বাহিরে আমরা
এই পলিসিগুলো আমরা এখন থেকে অ্যাডপ্ট করা আমাদের নেতাকর্মীদের মধ্যে, আমাদের নেতাকর্মীদের বাহিরে, সারা দেশব্যাপী এবং বিরোধী দল হিসেবে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো সরকারকে প্রেশার দেওয়া, নিজেরা যতটুকু পারি কি? এটা সেমি স্টেটের মতো কি? নিজেরা যতটুকু পারি ততটুকু করা। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের এই জনগণকে স্কিল করার জন্য আমরা এই দাবিগুলা জানাই বারবার। যেমন আমাদের লাস্ট নুসরাত তাবাসসুম আমাদের এক এমপি, হ্যাঁ? সর্বকনিষ্ঠ যে তিনিও যখন তখন বলল চাকরির বিষয়, স্কিলের বিষয় কিন্তু তিনি সে পার্লামেন্টে কথা বলেছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা হলো এখানে আপনার ১৮ কোটি জনগণ কিংবা ২০ কোটি জনগণের মধ্যে ১০ কোটি হলো তরুণ। যাদের বয়স ৪০ এর নিচে কিংবা ৩৫ এর নিচে। এই ১০ কোটির মধ্যে আবার ৪ কোটি হলো ৬ কোটি হলো শিক্ষিত। এই ৬ কোটির মধ্যে আবার ৪ কোটি হলো কি? বেকার। ৩ থেকে ৪ কোটি বেকার। এই ৩-৪ কোটি বেকারকে আপনি বেকার রেখে আপনি কখনো একটা সেফ, চাঁদাবাজ মুক্ত, আপনার ছিনতাই মুক্ত, হ্যাঁ, আপনি নিরাপদ বাংলাদেশ কখনো গড়তে পারবেন না। এটা খুব বেসিক লাইন। এখানে কোনো দ্বিমত করার কি কোনো সুযোগ নেই। তাইলে কি করতে হবে? এদেরকে হয় চাকরি দিতে হবে, এদেরকে না হয় আপনার ব্যবসা দিতে হবে। আপনি এদেরকে ৪ কোটি যদি তরুণ থাকে, ৪ কোটি তরুণের মধ্যে আপনি ১ কোটিকে আপনি ব্যবসায় শিফট করেন। আপনি ১ কোটিকে দেশের মধ্যে আপনি সর্বোচ্চ চাকরি দিতে পারবেন। বাকি ২ কোটিকে আপনি কি করবেন? বাকি ২ কোটিতে এখানে তো আপনার সুযোগ আছে। বাংলাদেশের সাথে এখন যে কমিউনিকেশন গ্লোবাল অনেক স্কিল। আপনি যদি ধরেন এই যে বিশ্বকাপ খেলা হইতেছে, বিশ্বকাপ খেলার মধ্যে আপনার স্টেডিয়াম ম্যানেজমেন্ট বিশাল বড় লাখ মানুষের এখানে এটা তো বাংলাদেশের যেকোনো তরুণকে আপনি যদি ট্রেনিং দেন, সে যদি ট্রেনিং নেয় সে তো কিন্তু আপনার স্টেডিয়াম ম্যানেজমেন্টের এই কাজটা কিন্তু সে করতে পারবে। ইজিলি করতে পারবে এবং এটা অনেক প্রাইসে করতে পারবে। আপনি যদি এয়ারপোর্ট ম্যানেজমেন্ট একেকটা পৃথিবীর একেকটা এয়ারপোর্টে কি ৫-৭ হাজার ১০,০০০ লোকের কিন্তু কর্মসংস্থান হয়। বড় এয়ারপোর্টগুলোতে অনেক কিছু করতে পারে। তো আপনি এয়ারপোর্ট ম্যানেজমেন্টের আপনি একটা ট্রেনিং করান না। এগুলো যদি আপনি একটা ছেলেকে একটা ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা এই যে শত জাতীয় বিশ্ববিদ্যালয় হলো পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এ তাদের অধীনে এ কলেজ আছে ২,৫০০ এরও বেশি। এই যে ১০ লাখ ২০ লাখ গ্র্যাজুয়েট আপনি জাতীয় তৈরি হইতেছে, এদের কিন্তু সবাই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে জবলেস ইউনিভার্সিটি হলো আবার জাতীয় বিশ্ববিদ্যালয়। তাহলে আপনি এই ছেলেমেয়েগুলোকে কি করবেন? এই ছেলেমেয়েগুলো তো একটা নিরাপদ অর্থনীতির তো একটা নিশ্চয়তা দিতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি সার্ভিস ওরিয়েন্টেড কিংবা ধরেন হোটেল ম্যানেজমেন্ট খুব বেসিক ব্যাপার। এই জিনিসটা যদি আপনি খুব ভালো করে শিখান, আপনার তো গ্লোবালি এটা কান্ট্রি ব্র্যান্ডিং করার সুযোগ আছে। যেমন আমরা থাই ফুড পৃথিবীর সব জায়গায় চলে। থাই স্যুপ পৃথিবীর সব জায়গায় কমন। তারা একটা জিনিস করছে এবং করে থাই রেস্টুরেন্ট কিন্তু পৃথিবীর সব জায়গাতেই কিন্তু খুব ভালো ব্র্যান্ডিং করে ফেলছে। তো আপনি যদি বাংলাদেশে যদি রাষ্ট্র হিসেবে আমরা যদি পলিসি নিতে পারি যে এই জিনিসগুলো আমরা করব এবং রাষ্ট্র হিসেবে আমরা এই জিনিসগুলার গ্লোবালি ব্র্যান্ডিং করব, তাইলে কিন্তু পসিবল। আমি মনে করি আমাদের এখানে জাস্ট হলো আমাদের এখানে মানুষজন তো পরিশ্রমী এবং খুব ইজিলি কিন্তু মিশে যেতে আমাদের লোকজন যারা মিডল ইস্টে যায়, পৃথিবীর যেখানে যায় তারা কিন্তু ওদের সাথে মিশে খুব ভালো কাজ করে। আফ্রিকার সাথে আমাদের এখানে খুব একটা বেসিক পার্থক্য হলো আফ্রিকান জনগণ যখন এ মানে এ এশিয়াতে আসে কিংবা ইউরোপে আসে, সে তার ব্যক্তিগত যে ওই সোসাইটির ওইখান থেকে খাদ্য অভ্যাস বলেন কোনো কিছু থেকে বের হইতে পারে না। আমাদের এখান থেকে একটা লোক যখন আমেরিকা যায়, ও ৭ দিন ৮ দিন কিন্তু বার্গার খেয়ে কিন্তু সে কিন্তু কাটায় দিতে পারে। তার কিন্তু ওইভাবে কিন্তু এতটা প্রবলেম হয় না। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের এখানে খুব মানে ম্যাসিভ লেভেলে পলিসি নেওয়া উচিত। না হলে আসলে আগামী দিনে আমরা মানে খুব বড় সংকটের দিকে পড়ব। আপনি তো নিজেও একটা মার্কেটিং এজেন্সি চালান বা আপনার একটা মার্কেটিং এজেন্সি আছে। সেই মার্কেটিং এজেন্সি চালানোর অভিজ্ঞতায় যেমন আমাদেরও একটা মার্কেটিং এজেন্সি আছে। সেই অভিজ্ঞতায় আমি দেখলাম যে এআই আসার পরে আমাদের কাজের পরিমাণ অনেক কমছে। এই যে এআই আসার ফলে যেখানে আমাদের আপনি যেটা বলতেছেন বারবার যে ৩ কোটি ৪ কোটি বেকার তরুণ। আমি তো আসলে বরং উল্টা ভয়ে আছি। যে বেকার তরুণদেরকে আগে যদি আমি বলতাম যে ভাই তুমি ফটোশপ শিখো, ইলাস্ট্রেটর শিখো, তাহলে আমি তাকে কিছু ডিজাইনের কাজ দিতে পারতাম। তাকে যদি প্রিমিয়ার শিখাইতে পারতাম, তাকে আমি ভিডিও এডিটিং এর কাজ দিতে পারতাম। এখন তো এই কাজগুলা ভিডিও এডিটিং টুলগুলা এআই এর এত সারপ্রাইজিং এবং এত রিয়েলিস্টিক ভিডিও বানায় দিচ্ছে। আমার শুট করা লাগতেছে না। আমার আগে শুট করার জন্য ৬ জনের টিম পাঠানো লাগতো কোনো একটা জায়গায়। তো ফলে এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতেছি কাজের সুযোগ যেখানে হিউম্যান এন্ডেভার ছিল, হিউম্যান ইনভলভমেন্ট ছিল, এআই এর কারণে হিউম্যান ইনভলভমেন্ট কমতেছে। ইভেন আমি তো আসলে এই যে বাংলাদেশের যেই লোকজন মিডল ইস্টে চাকরি করে, কাজ করে সৌদি আরবে, আপনারও তো এজেন্সি ওখানে, তাই না? তো আপনার এক্সপেরিয়েন্সটা কি আমার থেকে আলাদা? কিছু জায়গাতে আরো বেশি কঠোর। মানে কঠিন বলতে পারেন। কারণ হলো আমরা আগে যে কাজগুলা করতাম, ধরেন ওই কাজগুলো আমরা লাস্ট ১-১.৫ বছরে খুব বড় ধরনের মাইর খেয়ে গেছি। যেমন ধরেন ক্লাউড আসার পরে তো আরো বেশি কি দেখা গেছে আমরা আগে কারো WhatsApp
ইমেইল ম্যানেজমেন্ট করতাম। এখান থেকে হোয়াটসঅ্যাপের টোটাল টেক্সট ম্যানেজমেন্ট করতাম। এখন দেখা যাচ্ছে ওইটা কি বিভিন্ন সফটওয়্যার-টফটওয়্যার দিয়ে তারা করতে পারছে। কল সেন্টারের কাজগুলো আমরা করার ট্রাই করতাম। এই জায়গাতে আপনার তো মানে এটাই তো আমি বলতেছিলাম যে এআই আসার পরে আপনার এআই অ্যাডপ্টেশন যদি আপনি তরুণদের মধ্যে না করতে পারেন, মানে এখন তো আর ফটোশপ শিখলে হবে না। এখন এআই ফটোশপের কাজটা কিভাবে করে এখন এই কাজটা শিখাইতে হবে। এবং একটা বড় কেন মিডল ইস্টে আগে বাংলাদেশ থেকে প্রচুর লোক যাইতো। দুবাই আমাদের এখান থেকে লোক নেওয়া বন্ধ করে দিছে। কাতার বন্ধ করে দিছে। কুয়েত কম বেশি বন্ধ। বাহরাইনে বন্ধ। সৌদি আরব আগে যে লেভেলের লোক নিত এখন নিচ্ছে না। আগে সৌদি আরব প্রতি বছর কি আপনার ২০, ৩০, ৫০,০০০ লোক নিত। এখন কি এটা আপনার নেমে আসছে ৫, ৭, ১০,০০০ এ। কারণ হচ্ছে আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, "কর হদদি বল ইত্যারে না যেতে।" ভাই মানে বাংলায় বলেন। বা মানে তো বর্ণ লিখতে পারে না যে। মানে কয়ের সাথে ব লিখতে সে যায় হলো বিদেশ। ওই লোকটা গিয়ে তো আসলে কোনোভাবে কমিউনিকেট করতে পারে না। এখন ওইখানে তো প্রচুর এআই আসাতে ওইখানে আগে বাংলাদেশের লোকজন গিয়ে এই যে কাজগুলা করতো, এই কাজগুলো এখন প্রচুর এআই করে। যেজন্য তারা কিন্তু দেখে যে বাংলাদেশী লোকজন নিয়ে তো আসলে উল্টা আমাদের জন্য এটা বার্ডেন। বাংলাদেশের লোকজন গিয়ে বেকার বসে থাকে। বেকার বসে সে ক্রাইমে জড়ায় এবং ভালো করে যদি আপনার এখানে রিসার্চ করা হয়, দেখা যাবে কি মিডল ইস্টে ক্রাইম রেটে বাংলাদেশী প্রবাসীরা সবার আগে আগায় থাকবে। এবং যেজন্য তারা আমাদের জন্য কিন্তু মার্কেটগুলো কঠিন করে দিতেছে। তো আমাদের এখানে বড় ক্রাইসিস যেটা হয়েছিল সেটা হচ্ছে ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, ফিলিপাইন বলেন, তাদের প্রচুর ইউনিভার্সিটিগুলার স্টুডেন্টদেরকে ওইখানে মিডল ইস্টে শিফট করাইছে। আমি নিজে যেটা দেখলাম, মানে আমি রিসেন্ট দুবাইতে গেলাম। দুবাইতে গিয়ে ওদের একটা এডুকেশন সিটি আছে। গ্লোবাল ৮-১০ টা ইউনিভার্সিটির দুবাই ক্যাম্পাস। ওই ক্যাম্পাসগুলোতে গিয়ে দেখলাম সব হলো কি ইন্ডিয়ান স্টুডেন্ট, মিডল ইস্টের স্টুডেন্ট। মানে ওদের অ্যা মানে দুবাই কিংবা আশপাশের রাষ্ট্রের স্টুডেন্ট। আমি প্রচুর খোঁজাখুঁজি করে সন্ধ্যাবেলা যখন এক দোকানে খাইতে গেলাম, খাইতে যেয়ে ওই দোকানের ওয়েটার পাইছি কি আপনার বাংলাদেশী, ফেনীতে বাড়ি। তো আমাদের এখানে ও মানে ইন্ডিয়া যে জায়গাতে আগায় গেছে, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, তারা প্রচুর স্টুডেন্ট পাঠাইছে। তো একটা স্টুডেন্ট যখন গিয়ে ধরেন একটা সৌদি একটা শেখের ছেলের সাথে পড়াশোনা করে কিংবা সৌদি একটা বিজনেসম্যানের ছেলের সাথে পড়াশোনা করে, তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। তখন তার যখন একটা ছোট কাজ লাগে, সে কাজটা কিন্তু ইন্ডিয়াতে শিফট করে। তার যখন ছোট একটা কাজ লাগে সে কিন্তু পাকিস্তানে শিফট করে। ছোট একটা কাজ লাগে সে নেপালে শিফট করে। তো আমাদের ক্রাইসিস হইছে যেটা, আমাদের গভর্নমেন্টের দিক থেকে কখনো পলিসিই নেওয়া হয়নি যে মিডল ইস্টে আপনার হলো ধর্মের বাইরে মদিনা ইউনিভার্সিটির বাইরে কোথাও কোনো স্টুডেন্ট পাঠাবে। এবং মিডল ইস্টের সবচেয়ে বড় ক্রাইসিস কি হলো? তারা হলো জিতু জিত ছাড়া তারা কোনো কিছু করে না। আমি সেখানে গিয়ে আলাপ করলাম যে আমি একটা স্টুডেন্ট মানে এজেন্সি হিসেবে যাই গ্লোবাল ইউনিভার্সিটি। আমি যদি একটা আমেরিকার ইউনিভার্সিটি হলো তারা তো এজেন্ট দেয়। আবার মিডল ইস্টেও কিন্তু আপনার ইউনিভার্সিটি এডুকেশন মানে সম্পূর্ণ ফ্রি। যেহেতু সম্পূর্ণ ফ্রি ওরা কিন্তু জি2জির বাইরে কোনো কাজ করে না। তো বাংলাদেশ থেকে যদি আপনি স্টুডেন্ট পাঠান, আজকে যদি আপনি স্টুডেন্ট পাঠান ওইখানে যদি ১০,০০০ প্রতি বছর যদি আপনি ১০,০০০ স্টুডেন্ট পাঠাইতে পারেন, মিডল ইস্টে ভালো এবং আপনি তো এটা চোখ বন্ধ করে চিন্তাই করতে পারেন যে বাংলাদেশের একটা নরমাল মানে বাংলাদেশের একটা যেকোনো ইউনিভার্সিটিতে ওইখানে ইউনিভার্সিটিগুলো বেটার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো বেটার অন্ততপক্ষে। মানে আমি মনে করি অনেক কেসে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে বেটার। যেমন সৌদি আরবে, দুবাইতে, কাতারে অনেক ইউনিভার্সিটি আছে গ্লোবালি টপ 100 র‍্যাংক। কিন্তু বাংলাদেশে তো কোনো ইউনিভার্সিটি টপ 100 র‍্যাংক নাই। তাহলে যে ছেলেটা বুয়েটে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট পোলাপাইনগুলা। এগুলোকে যদি আপনি পাঠান ওইখানে গিয়ে যখন তারা পড়বে এবং ঢাকা ইউনিভার্সিটি বুয়েটে পড়ে তো দেখা যায় অক্সফোর্ডে গিয়ে সেখানে আবার ভালো রেজাল্ট করে। তো আমাদের এই ছেলেমেয়েগুলো যদি ওইখানে পাঠান, ওইখানে কিন্তু তারা কিন্তু ভালো মেধার স্বাক্ষর রাখবে। স্বাক্ষর রাখলে কিন্তু তারা একটা টাইমে ওইখানে ব্যবসা করতে পারবে। মানে এবং ওইখানে বড় কোম্পানিতে চাকরি করবে। তখন যে এই মার্কেটটা আসলে স্টেবল হবে, এই মার্কেটটা সাস্টেইনেবল হবে। কিন্তু আমাদের সরকারের দিক থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকে কখনোই মানে আজ পর্যন্ত কখনো এটা নিয়ে আমি দেখছি আলাপই করেনি। শুধুমাত্র স্টুডেন্ট পাঠায় মদিনা ইউনিভার্সিটিতে, আজহারে। এখন আপনি মদিনা ইউনিভার্সিটির যে ডিগ্রি এবং আল আজহারের যে ডিগ্রি, এই ডিগ্রিটা আবার ইউজিসি কর্তৃক আবার স্বীকৃত না। ওইখানে যারা পড়াশোনা করে এরা দেশে এসে কিছু করতে পারে না। যেহেতু প্রশাসনে কিছু করতে পারে না, তারা এসে কি করে? তারা এসে মানে দেখে যে আসলে তাদের মূল যে জব, এই জবের বাইরে কোনো কিছু নেই। তারা এসে নামের পরে ধরেন মানে সবাই করে না। একটা অংশ দেখেন না নামের পরে মাদানি লাগায়, আজহারি লাগায়, এরপরে একটা ধর্মীয় গ্যাঞ্জাম শুরু করে দেয়। এই জিনিসটাকে আমি যেটা মনে করি, আপনি দেখেন আফগানিস্তানে তালেবানদের কিন্তু প্রচুর ছেলেমেয়েরা কিন্তু ইরানে পড়াশোনা করছে, কাতারে পড়াশোনা করছে। হ্যাঁ? তারা কিন্তু পড়াশোনা করে মানি নরমাল জেনারেল সাবজেক্টে তারা কিন্তু ফিরে এসে তারা কিন্তু ওইখানে তাদের টেকনিক্যাল সাপোর্ট বলেন, অনেকগুলো বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে পারছে। কিন্তু আমাদের এখানে কিন্তু আজ পর্যন্ত কখনো এ ধরনের পলিসিগুলো নেওয়া হয়নি যে আমরা আমাদের ছেলেমেয়েগুলোকে আসলে এই নিয়ে আসি যেখানে আসলে আমরা ব্যবসা করতে পারবো। আচ্ছা, এটা একটা ভালো, আপনি যে আলাপটা বললেন এটা একটা ভালো দিক। এই দিকটা হয়তো আমার মাথায় এরকম ছিল না। আমি ওই পয়েন্টটাতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে হোয়াইট কলার জব তো একটা, ব্লু কলার জবেও আমরা দেখতেছি
যে আমরা যখন হজ করতে যাই বা উমরা করতে যাই, যেসব জায়গায় সৌদি আরবে দেখি যে কাজ করে যারা, রাস্তা ঝাড় দিচ্ছে যারা, গরমে রোদের মধ্যে দাঁড়াচ্ছে যারা, বাংলাদেশি কিন্তু। মানে এই যে একটা বাংলা রাস্তা ঝাড় দিচ্ছে, এটা এখন হয়তো তার জন্য, সৌদির জন্য এখন দরকার সে নিচ্ছে, কিন্তু সামনে হিউম্যানয়েড রোবট যেই পরিমাণ অ্যাডভান্স করছে, চাইনিজ রোবটগুলা, সে কঠিন কঠিন ওজন সে নিচ্ছে, হ্যাঁ, সে স্টেপ দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে, পাহাড়ি রাস্তা দেশে যাচ্ছে। এইটার নেক্সট স্টেপ হচ্ছে কিন্তু এই হিউম্যান যাদেরকে বেতন দেওয়া লাগছে এবং যে সে কাজকর্ম ঠিকঠাক মতো করতেছে না, তাদের কিন্তু আস্তে আস্তে ফেজ আউট হয়ে ওই হিউম্যানয়েড কমে রোবটগুলো যাবে। চলে আসবে, কাজগুলো আসবে। তো সুতরাং এই ব্যাপারগুলোতে যে এখনই এমন স্কিলগুলো শেখা, যে ভাই যার আপনি দিতে পারতেছেন এটার জন্য কোনো কিছু শেখা লাগে না, কিন্তু ওই রকম একটা রোবট নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করা লাগবে, এটার জন্য আপনাকে শেখা লাগবে কিন্তু। এবং ওই শিক্ষাটার কোনো বিকল্প নাই। আপনি যদি ওই শিক্ষাটা না শিখেন তাহলে যে শিখবে সে আপনার কাজটা নিয়ে যাবে। এবং এই বিশেষায়িত যে ছোট, ছোট কাজগুলা, এই কাজগুলো শিখানো তো কোনো ইকোসিস্টেমে নাই। মানে আপনি মিনিমাম মানে মানে টোটাল পুরো রাষ্ট্রের মধ্যে মানে আপনি যদি এই টেকনিক্যাল থেকে শুরু করেন এবং দেখেন বাংলাদেশের যত ভোকেশনারি মানে আমরা আমাদের পড়াশোনা মানে আমাদের লাইফ এক্সপেরিয়েন্স হলো যে কারিগরি পড়ে কিংবা ভোকেশনাল আমরা তারে মনে করি ও কম মেধাবী। টোটাল সোসাইটির মধ্যে এমন একটা যে ডিপ্লোমা করে আমরা মনে করি ও কম মেধাবী। কিংবা যে অনার্স করে মনে করি কি ও বেশি মেধাবী। কিন্তু দরকার ছিল কিন্তু পুরো রাষ্ট্রের মধ্যে এবং এটা হইছে কেন? এটা হইছে যে আমাদের ডিপ্লোমাতে যেটা শিখায় এটাও ভালো করে শিখায় না। কারিগরিতে যেটা শিখায় এটাও ভালো করে শিখায় না। একদম, মানে একদমই এ শিখায় না। মানে এই জিনিসগুলো যদি ল্যাবেই যাওয়ার সুযোগ পায় না। জিনিসটা এটা যদি শিখাইতো তাইলে কিন্তু মানে জিনিসটা অ্যাডভান্স হয়ে যাইত। আপনার তো পড়াশোনা ব্যাকগ্রাউন্ড তো মাদ্রাসা। আপনি তো হিফজ করছেন। আমি তারপর হচ্ছে মাদ্রাসাতে পড়ছেন। তারপর আবার ওখান থেকে আলিয়া দিয়ে ইউনিভার্সিটি ঢাকা লাইনে, কলেজ হয়ে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি। কলেজ হয়ে ঢাকা হ্যাঁ। ইউনিভার্সিটিতে আসছেন। তো আপনি এই যে আপনার শিফটিং এর কারণটা কি? আপনি কেন ধরেন সাধারণত যেখানে আপনার নিজের বাবা হচ্ছেন ইমাম, সেখানে আপনি এই লাইনে না থেকে আপনি জেনারেল লাইনে চলে আসছেন, এরকম বহু মানুষ আসে আমরা জানি। কিন্তু কেন আসে? কি চিন্তাটা করে আসে? আমি বেসিক্যালি কওমি মাদ্রাসায় পড়তে চাইছি। আব্বুই ১ম আলিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য বলল। আব্বুই তখন আলিয়াতে বলল যে, "তুমি পরীক্ষাটা দাও, দাও।" এই আমি ১ম দিকে দেব না, দেব না। খুব মানে কওমি মাদ্রাসায় সচরাচর যেটা হয়, আলিয়াতে দিতে গেলে এক ধরনের ফ্যামিলির সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। আব্বুর সাথে টানা ৫-৭ দিন কথাই বলি না। হ্যাঁ, যে আব্বু আমার সাথে কথা বলে না। আমি যখন রাজি হইতেছিলাম না। তখন পরে আম্মাও বলল, বুঝাইলো, দাখিল পরীক্ষাটা দিলাম। ৩-৪ মাস পড়ে। তো দাখিল পরীক্ষায় যখন জিপিএ 5 পেলাম, জিপিএ 5 পাওয়া তো ইজি। হ্যাঁ, তখন গিয়ে আমাকে এই পরামর্শটা দিল বর্তমান ওই টাইমে পুলিশের 999 ছিল। এখন ডক্টর তবারকুল্লাহ পুলিশের এক অফিসার। উনার বাচ্চা অ্যা উনার বাচ্চাদের আমি তখন আরবি পড়াইতাম। মানে আমি ইংলিশ ছাড়া বাকি সব সাবজেক্টে কি A+ পাই। তখন ইংলিশে আবার পাইছি B। কওমি মাদ্রাসা থেকে গেছি ওইভাবে মানে ইংলিশ কি এ এ খুব বাজে অবস্থা। তো তখন সাইফুরসে গেলাম ইংলিশ পড়তে। তখন উনার ওয়াইফ এ এ ওদের বাচ্চাদেরকে আমি আরবি পড়াই। তখন উনি আমাকে পরামর্শ দিল, "তুমি যেহেতু মাদ্রাসা ছাড়ছই, তোমার তো আর কওমি মাদ্রাসায় ব্যাক করা কি মানে পসিবল না। মানে তুমি আর ওই মনোযোগটা ধরে রাখতে পারবা না। তাহলে তুমি কি করো? যেহেতু ছাড়ছই মানে এ লাইনে ভালো কইরা পড়ো। এ লাইনে ভালো করে পড়লে কিছু একটা হবে।" তখন আমি ভর্তি হইতে গেলাম মিল্লাতে আর হলো ঢাকা কলেজে আর কয়েকটা জায়গায় ফর্ম তুললাম। ঢাকা কলেজে যখন আসলো তখন উনি বলল যে, "তুমি ঢাকা কলেজে এ ভর্তি হও আর ইংরেজিটা ভালো করে তোমার ঢাকা ইউনিভার্সিটি হয়ে যাবে। হয়ে গেলে তোমার কাছে কি একটা শান্তি লাগবে যে না ঠিক আছে, যেটা ছেড়ে আসছি কি একটা কিছু পাইলাম। ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কি এরপরে অন্য কিছু করলা।" তো আমি তখন উনার পরামর্শে ঢাকা কলেজে ভর্তি হলাম, হলে উঠলাম। এই পড়াশোনা শুরু করলাম। এরপর আস্তে, আস্তে ঢাকা ইউনিভার্সিটি তে চলে আসলাম। পড়াশোনা তো করেন না, আন্দোলন করছেন। এটা তো না আন্দোলন আমি করছেন বেশি। না আন্দোলন তো আমি আগে থেকে একটু লেখালেখিতে আগ্রহী ছিলাম। লেখালেখিতে যেজন্য হলো ঢাকা কলেজে যখন পড়ি সেই ১৪ সালে চিন্তা পাঠচক্র, ঢাকার যে পাঠচক্রগুলা মানে মোস্টলি অ্যান্টি আওয়ামী লীগ যে পাঠচক্রগুলো এগুলাতে কম বেশি যেতাম। তো ইউনিভার্সিটিতে ওঠার পরেও পড়াশোনা করছি। ইউনিভার্সিটিতে আমার রেজাল্ট যথেষ্ট মানে ১ম দিকে আমি ডিপার্টমেন্টে 7th হইছিলাম ১ম সেমিস্টারে কম্বাইনলি। এরপরে আস্তে, আস্তে
আমি ইউনিভার্সিটিতে কিন্তু ১ম দিকে আমার ভালো একটা পরিচিতি পাই হলো আমি পত্রিকা বের করতাম। ১ম দিকে সমাজচিন্তা নামে আমার ডিপার্টমেন্টে যেহেতু সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট ফুললি একটা বামপন্থী দ্বারা ডিপার্টমেন্ট। ওখানে কার্ল মার্কসের বাইরে মানে একদম সো কল্ড মানে ইসলামোফোবিয়ার বামপন্থা যেটা, ওই বামপন্থার চর্চাটাই আসলে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে আমরা তখন দেখি। তখন আমি দেখলাম যে একটু পড়াশোনা করে কিরে এইখানে তো ইবনে খালদুন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরও এখানে অনেক পোস্ট মডার্ন অনেক তাত্ত্বিক আছে। মানে এখানে ধর্ম নিয়ে আমাদের যে জিনিসটা সমাজবিজ্ঞানে দেখা মানে শিখানো হয়, ধর্মই হলো মডার্নিটির একমাত্র ক্ল্যাশ। হ্যাঁ, তো মডার্নিটির পরে তো পোস্ট মডার্নিটি এসে দেখাচ্ছে যে এই মানে মডার্নিটির ক্রাইসিসটা মানে মোকাবেলা করতে হলে ধর্ম লাগবে। হুম, এটা যখন তখন আমি এটা নিয়ে কিছু কাজ করি। তখন আমি একটা পত্রিকা বের করি সমাজচিন্তা নামে। এটা ইউনিভার্সিটিতে ১ম ২-৩ দিনে ৫০০ কপি সেল হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, সেই ১৭ সালে। ইউনিভার্সিটিতে উঠেই ফার্স্ট ইয়ারের শেষের দিকে নভেম্বর মাসের দিকে। সেকেন্ড ইয়ারেও পড়াশোনা করলাম ১৮ সালে। তখন মানে ফুল টাইম লাইব্রেরিতেই থাকতাম পড়াশোনা। তো এই ১৮ সালে মানে কোটা আন্দোলনে জড়ায় গেলাম। এই কোটা আন্দোলন থেকেই কি এরপরে বাস আমরা আন্দোলনে চলে গেলাম। কিন্তু এই আন্দোলনে চলে গেলেও যেটা ছিল যে আমাদের সবসময় বাংলাদেশে যারা পড়াশোনা করে তাদের এ তাদের কাছে মাঝে, মাঝে যাইতাম। সহবত। সোহবত যেটা বলে হ্যাঁ, যে লাইনে ধরেন বাংলাদেশের যেকোনো লাইনে যারা তাত্ত্বিক এদের কাছ থেকে কিন্তু আমরা কম বেশি উঠা বসা করি। এদের কাছ থেকে শোনার ট্রাই করি যে আসলে কি হইতেছে। আর যেটা আমি সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে হ্যাঁ, যেকোনো বাংলাদেশের যেকোনো টপিক, এই টপিকে গ্লোবালি কি আছে? ধরেন পার্টি থেকে আমাকে এসএমই উইং এর কৃষি উইং এর দায়িত্ব দেওয়ার পরে আমি লাস্ট ২-৩ দিন ধরে দেখতেছি যে কৃষক অর্গানাইজেশনে গ্লোবালি সবচেয়ে ভালো কারা করতেছে। আমি দেখলাম যে ব্রাজিলে ওরা কি হ্যাঁ, ওদের ফার্মার্স অ্যাসোসিয়েশন, ফার্মার্স অর্গানাইজেশন খুব ওইখানে কি খুব ইমপ্যাক্টফুল কাজ-টাজ করতেছে ওইখানেই। তো এসএমইতে দেওয়ার পরে আমি এটা নিয়ে মানে পড়াশোনা এখানে আসলে আমরা কি করতে পারি গ্লোবালি আমরা যখন যেটা করি এটা চেষ্টা করি একটু তখন যেটা হয় কি মানে একটু হয়তো গ্যাপটা মানে পোষায় উঠতে পারে। না, বুঝতে পারছি। আচ্ছা, আমার এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে যে সাধারণত ঢাকা ইউনিভার্সিটির, আমি তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে এটা মানে ব মা বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে আমরা কিন্তু নট ট্রেইনড ফর ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে এক্সপ্লোরার হওয়ার ব্যাপারে আমার কোনো ট্রেনিং ইউনিভার্সিটি থেকে পাই না। অথচ ইউনিভার্সিটি নামের মধ্যে একটা ইউনিভার্সাল ব্যাপার থাকার কথা ছিল। আমি একটা রিসার্চ করতে চাইছিলাম, আমার ডিপার্টমেন্ট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। আমি যে রিসার্চ করতেছিলাম সেটাতে আমাকে পারমিশন দেয় নাই। অনেক সীমাবদ্ধতা দেখায়। তো ফলে আবার হচ্ছে যে উদ্যোক্তার ব্যাপারেও আমার মনে আছে, আমি একজনকে বললাম যে আমি স্যার ব্যবসা করি। উনি খুবই নেগেটিভলি নিলেন যে প্রফেসর আনোয়ার হোসেন, হ্যাঁ? ওই যে হ্যাঁ, হ্যাঁ। সুপার বামপন্থী, হ্যাঁ। তো উনি মানে ব্যবসা করার জন্য তাহলে জেনেটিক পরবর্তী উনি জাহাঙ্গীরনগরে ভিসি হইছিল। জার্নি করে ভিসি হয়েছিল। পদবঞ্চি মানে পদত্যাগকারী ভিসি। তো উনি যেরকম আমার ব্যাপারে মানে আমি ব্যবসা করে শুনি এমনভাবে ভুরু কুঁচকালেন, মানে মেবি উনি কর্নেল তাহিরেরও ভাই। হ্যাঁ, হ্যাঁ, কর্নেল হ্যাঁ। তাহিরের ভাই। আমরা আমরা মানুষকে মনে করতাম যে উনারা মানে যাদেরকে আমরা ভাবছি বাইরে থেকে দেখে মনে করতাম যে ইনারা খুবই চিন্তাবিদ বা উনারাই দেখি সবচেয়ে বেশি রিঅ্যাকশনারি, প্রতিক্রিয়াশীল, সুপার প্রতিক্রিয়াশীল। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে যে স্যার খুবই আমার উপর নেগেটিভ হইলেন যে আমি ব্যবসা করি। তো এই যে ইউনিভার্সিটিতে আমাদের কালচার না ব্যবসাটাকে প্রমোট করা, আমাদের কালচার না ইন্ডিভিজুয়াল গবেষণাকে প্রমোট করা। স্টিল আপনি সোশ্যোলজিতে পড়ে একটা এনজিওতে চাকরি করবেন, এই চিন্তার বাইরে গিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি করছেন বা আপনি ওই যে চিপ ডিজাইনের এজেন্সি করছেন, এটার কাহিনীটা কি? আমার কাছে ১ নাম্বার হলো আমি তো সোশিওলজিতে পড়ছি। যেহেতু আগে থেকেই লেখালেখি কিংবা সিভিল সোসাইটির সাথে কানেক্টেড। তো আমি দেখলাম যে আমাদের আশপাশের পরিচিত সিভিল সোসাইটিতে মানে যারা ছিল, যারা তো এনজিওতে কাজ করে, এরা খুব লাইফের স্ট্রাগল এর মধ্যে চলে। আচ্ছা। আবার আমার ইউনিভার্সিটি লাইফে আমি যেহেতু আমি মোটামুটি ভালো হাফেজ। আমি যেহেতু বাংলাদেশে ভালো জায়গাতে তার নামাজ পড়াই। আমার তেলাওয়াত এত খারাপ না। তো আমি সবসময় ভালো, ভালো মানুষকে আরবি পড়াইতাম। আরবি পড়ায় আমি সবসময় কি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারেই দেখা যাইত আমি মানি ৩০, ৪০, ৫০,০০০ টাকা ইনকাম করা আমার জন্য কোনো ব্যাপার ছিল না। যে হ্যাঁ, সপ্তাহে ২ দিন আরবি পড়াইলেই ৩-৪ টা ২-৩ টা টিউশনি করলেই তো আমি হিসেব করে দেখলাম আইএনজিওতে যে লাইফ, ওই লাইফে আসলে গিয়ে আমার আসলে কিছু হবে না। মানে আমার মনে হইলো যে ওই লাইফে আমি আমার অ্যাক্টিভিজম করতে পারব না। স্বাধীনতা হারায় ফেলবো। তখন আওয়ামী লীগের আমলে মূলত আমার এইটা শুরু করা। আওয়ামী লীগের আমলে ২০২৩ সালে আমি একবার অ্যারেস্ট হই। ২০২৩ সালে ওই যে আবরার ফাহাদের স্মরণসভা থেকে আমরা তখন তৎকালীন ছাত্র অধিকার পরিষদের আমরা ২৮ জন, হ্যাঁ ২৮ জন আমরা একসাথে ছাত্রলীগ আমাদের মেরে-টেরে তখন আমাকে শাহবাগ থানায় এই এসি পেট্রোল নামে একজন বাহাউদ্দিন নামে একজন সে আমাকে প্রচুর মারে। ছাত্রলীগ আমাকে একবার মারে হলো রড দিয়ে পায়ে বাড়ি পড়ে। আর সে আবার থানায় বুট জুতা দিয়ে আমাকে পাড়ায় অনেক। মানে আমাদের অনেক লোকজনের সামনে গিয়ে। হ্যাঁ, ওইখানে প্রচুর মারধর করে। তো আমি জেলে গিয়েও আবার ট্রিটমেন্ট পাই না।
তো জেল থেকে বাইর হওয়ার পরে আমার পায়ে একটা বড় ফ্র্যাকচার হয়ে যায়। তখন আমি এখন প্রাইম মিনিস্টারের এই যে ডাক্তার, পার্সোনাল ডাক্তার হিসেবে যিনি নিয়োগ পেলেন ডক্টর আমান, হ্যাঁ, আমান ভাইকে তো এখন দেখাই। হ্যাঁ, আমান ভাই তখন আমাকে ৬ মাসের একটা ফুল বেড রেস্ট দেয়। হ্যাঁ, তার কিছুদিন আগে মানে জেলে যাওয়ার ৭ দিন আগে আমি বিয়ে করি। মানে আমার বিয়ে করার ৭ দিনের মাথায় কিন্তু আমি জেলে যাই। আচ্ছা। তো তখন আমি ফুল রেস্টে, তো ৬ মাস বেডে শুয়ে থাকা এটা তো আসলে কি, উনি বললেন, "নাহলে তোমার পা এটা কখনোই ঠিক হবে না।" তখন আমি আমার একটা প্লাস্টার করে দিয়ে পাঠায় দিছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এ এক মানে মাসখানেক পরে যখন প্লাস্টার-টলাস্টার খুললো, আমি দেখলাম যে আসলে শুয়ে থাকতে হয়, কোনো কিছু করা যায় না। এটা খুব হতাশার জীবন বলা যেতে পারে। আবার হাতে টাকা-পয়সাও নাই। বাহিরে মুভ করতে পারলে না। আ আবার বিয়ে করছি, কম বেশি কি সাংসারিক একটা প্রেশার, আব্বু প্রেশার দিতে মানে খুব একটা নাজুক অবস্থার মধ্যে। তখন আমার এক বন্ধু বলল, আমি হিসাব করে দেখলাম যে আমি স্বাধীন একটা কাজ করতে চাই। আবার বাংলাদেশে তো সরকারি চাকরি পাবো না। সরকারি চাকরি পাবো না বা সরকারি চাকরি করবো না। এটা একদম আগের ডিসিশন। যেহেতু অ্যাক্টিভিজম করি, এটা একদম ডিসিশন। প্রাইভেট চাকরি করি, এর কাছে যাই, ওর কাছে যাই, বলি কনসালটেন্সি করব। কেউ আসলে আবার যেহেতু সরকার বিরোধী আন্দোলন করি, হ্যাঁ? কেউ যারা পরিচিত লোকজন, এরা হেল্প করতে আগ্রহী কিন্তু চাকরি দিতে আগ্রহী না। তখন আমার এক বন্ধু তো আমাকে বলল যে, "তুমি ডিজিটাল মার্কেটিং শিখো। এটা শিখলে এটার বাহিরে কাজ আছে। সপ্তাহে যদি তুই ২-৩ দিন কাজ করস, হ্যাঁ? কিংবা তাইলেই তুই ৫০,০০০ ৳৬০,০০০ ৳১,০০,০০০ কি অটো ইনকাম করতে পারবি একটা টাইম পরে।" সে আমাকে স্বপ্ন দেখাইছে বড়। যদিও সেটা মানে ফেক মানে ঠিকঠাক মতো ওয়ার্ক করে নাই। কিন্তু তার তো ওইটা গুরুত্বপূর্ণ। সে আমাকে এমন একটা স্বপ্ন তখন আমি আমার একটা স্কুটি ছিল, ওইটা বিক্রি করে ডিজিটাল মার্কেটিং কোর্স-টোর্স করা শুরু করলাম। ওইখান থেকেই মূলত কি, আওয়ামী লীগের আমলে চিন্তা করলাম যে আওয়ামী লীগের দেশে যেহেতু কিছু করতে পারব না, তাহলে বিদেশে করি। Upwork, Fiverr এ করব, এখানে সেখানে করব। হ্যাঁ, কিংবা অনলাইন থেকে কাজ নিব। আবার কাতার, সৌদি আরবে আমার অনেক বন্ধু-বান্ধব, ওরা তো আমাকে কাজ দিতে পারবে। আমার একটা কনফিডেন্স ছিল কি, ওরা মানে আমি কাজ শিখলে কাজ আনতে পারব। তো হ্যাঁ, ওইখান থেকেই বাস জিনিসটা শুরু। তো তার মানে এই যে ওই যেই কাজগুলা কি শেষমেশ ওই বাইরের যে আপনারা যে কাজ করতেন সৌদি আরব বা কাতারে বা দুবাইয়ে এটা কি ওই বন্ধুদের মাধ্যমে আসছে? আমার বন্ধু-বান্ধবরাই আমাকে বিভিন্ন জায়গা থেকে ১ম হেল্প গুলা করে। তাদের মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমার কোনো একটা বন্ধু-বান্ধব মানে ফ্রেন্ড আমেরিকায় আছে। ওর ওইখানে ছোট্ট কোনো কাজ লাগতেছে। কনটেন্ট এর কোনো কাজ ও ওইটা আমাকে দিছে। আমি আবার ধরেন প্রজেক্ট ডিজাইন মোটামুটি ভালো করতে পারি। যেকোনো প্রজেক্ট ডিজাইন, হ্যাঁ, তো ওদের কোনো বিজনেসের টোটাল অপারেশন এর মানে একটা নতুন বিজনেস শুরু করব, ওই বিজনেসের টোটাল প্ল্যান কি লাগে, এই প্ল্যানগুলো আমি ১ম দিকে করতাম। এরপরে এসইও এর কাজটা খুব ভালো করে শিখলাম। এসইওটা করলাম ১ম দিকে। এই Facebook এর, তো এই জিনিসগুলো মানে আমার স্টিল যত কাজ বন্ধু-বান্ধবদের মাধ্যমেই আসা। তো আপনি যে আরবি পারেন, সেই আরবিটা পারাটা কি আপনাকে মিডল ইস্টের কাজগুলো করতে সহায়তা করছে? এটা তো আমাকে মানে আমার আরবি এবং মাদ্রাসার লাইফ, এটা পুরোটাই আমার পুরো লাইফে আমাকে ফ্যাসিলিটেট করছে। আচ্ছা, তো আমি যে জিনিসটা বললাম যে তাহলে এই যে আপনি নিজে উদ্যোক্তা, এই উদ্যোক্তা হয়ে কি সংসার চলে? হ্যাঁ, কম বেশি চলে। মানে স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, কম বেশি দেখা যায় কখনো লাভ থাকে, লস থাকে। তো আমার সুবিধা যেটা, আমার তো প্রচুর বন্ধু-বান্ধব ওয়েল এস্টাবলিশ। তো আমার যেকোনো টাইমে যেকোনো কিছু দরকার হলে আমার বন্ধু-বান্ধবদের নক দিলে, হ্যাঁ, ওরা দেখা যায় আমাকে মানে যথেষ্ট সাপোর্ট করে। এইটা আমার জন্য কি একটা বলা যেতে পারে একটা বড় ব্লেসিং বলা যেতে পারে। তার মানে আপনার চান্দা নেওয়া লাগে না। না, আমার চান্দা নেওয়া লাগে না। আচ্ছা, ঠিক আছে। না এখন আমি একটা জিনিসটা তারা চিন্তা করি। চান্দা নেওয়া লাগে বন্ধু-বান্ধবদের কাছ থেকে করি। না দেখেন আমি একটা জিনিস চিন্তা করি যে বাংলাদেশে তো আসলে যে কেউ যদি ফুল টাইম পলিটিক্স করে তার জন্য আসলে সময়টা সে কোথায় দিবে? তার তো মানে রিজিক অন্বেষণ করার জন্য তো তার এমন কিছু করা লাগবে যেটা তাকে ওই সময়টা দিবে যে সময়টা সে পলিটিক্স করবে এবং এটা আমার জন্য মনে হয় যে চাকরি করে খুব ডিফিকাল্ট। যদি কেউ ব্যবসা করে তাহলে সে একটা সেটআপ করে রেডি করে সে কিছু সময় ব্যবসাতে দিল, কিছু সময় সে মানে পলিটিক্স করলে তো পলিটিক্সটা তো আনসার্টেন। এখন এখানে যেটা হইতেছে, আমি যদি ফুল টাইম ব্যবসা করতাম, আমার ব্যবসাটা হয়তো আরো অনেক বড় হইতো। ব্যবসাটা কম বড় হয়। এটা একটা ক্রাইসিস। আবার এখানে আপনার পলিটিক্যাল ইকোনমিতে আপনার পৃথিবীর মানে আমরা যাদেরকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলি, আমেরিকা বলেন, ইউকে বলেন, ওখানে কর্পোরেট ফাইন্যান্স আছে। পলিটিশিয়ানদেরকে কিন্তু ওরা কিন্তু সিএসআর থেকে ফাইন্যান্স করতে পারে। কিন্তু আপনি আপনি বাংলাদেশের এখানে কিন্তু এই সিস্টেমটা নাই। আপনি কোনো কোম্পানি, এই আপনি ব্যাংকগুলা বলেন, তারা যে সিএসআর তারা এনজিওকে করবে। তারা অন্য সব কিন্তু পলিটিশিয়ানদের দিবে। তাহলে পলিটিশিয়ান যে টাইমটা দেয় এটা তো এটার তো সোশ্যাল ভ্যালু আছে। সে তো রাষ্ট্রের জন্য টাইম দেয়। এবং এই টাইমটা কিন্তু স্বীকৃত না। মানে আপনি যে পলিটিক্সের টাইম দেওয়া দেখবেন আবার সামাজিকভাবে অনেক সময় বলা হয় যে এটা একটা খারাপ টাইম। কিন্তু পলিটিক্স হলো এমন জিনিস, এটা যদি ঠিক না হয় কখনো কোনো রাষ্ট্র ঠিক হবে না।
কিন্তু দেখেন আপনি রাষ্ট্রীয়ভাবে আপনি এনজিওকে ফান্ডিং করার ক্যাপাসিটি আছে, আপনি আমলাদেরকে ফান্ডিং করার আপনার সিস্টেম আছে। কিন্তু পলিটিশিয়ানদেরকে ফান্ডিং করার রাষ্ট্রীয় কোনো মেকানিজম নেই। এবং যেটা হয় আমাদের এখানে হ্যাঁ, বিরোধী দলীয় রাজনীতিকে যেহেতু দমায়ে রাখে সবসময় যখন যারা পাওয়ারে থাকে। যেজন্য কোম্পানিগুলোও কিন্তু বিরোধী দলীয় রাজনীতিকে মানে ফাইন্যান্স করতে পারে না। কিন্তু দেখেন আপনি যদি একটা রাষ্ট্রের মধ্যে যদি একটা ব্যালেন্স তৈরি করতে চান, আপনার কিন্তু সরকার দল হিসেবেও কিন্তু আপনাকে এটা রাখতে হবে। আপনি মানে আমি যদি কখনো পাওয়ারে থাকি, আমি আমি কোম্পানিগুলোকে বলব কি আপনি এই বিরোধী দলকেও ফাইন্যান্স করেন। হ্যাঁ, কারণ হচ্ছে মানে একটা যত সুন্দর বিরোধী দল যত ভালোভাবে ফাংশন করতে পারবে, আমি মনে করি সরকারি দল তত ভালো ফাংশন করতে পারবে। এবং সরকারি দল যত স্মুথলি পাওয়ার হ্যান্ডওভার করতে পারবে, সে তত স্মুথলি পাওয়ারে আবার আসতে পারবে। ট্রু। কিন্তু আমাদের এখানে কি হয়? আমাদের এখানে বিরোধী দলকে যত দুর্বল করা যায় এটা চিন্তা থাকে। সরকারি দল কি করে? সরকারি দল খুব শক্তভাবে পাওয়ার আঁকড়ে থাকে। যেদিন তাদেরকে খুব লজ্জাজনকভাবে পাওয়ার ছাড়তে হয়। যেজন্য কেউ একবার বিরোধী দলে গেলে আবার পাওয়ারেও আসতে পারে না। যেজন্য ক্ষমতা ছাড়ার, ক্ষমতা নেওয়ার এই ২ টার ট্রানজিশনটা কি খুব স্মুথ হইতে হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে নিয়তে পলিটিক্সে জয়েন করছেন, আল্লাহ যেন সেই নিয়ত কবুল করেন। আমি এই দোয়া করি। হ্যাঁ, দোয়া করবেন যাতে মানুষের সেবায় সবসময় কাজ করতে পারি। আর কখনো যদি ভুল করি যাতে অ্যা মানুষ যাতে ধরায় দেয়। ডেফিনিটলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।